আমি এখন রয়েছি অরুণাচল প্রদেশে। ট্যুর প্ল্যানটা আমার আজকে ভিডিওটাতে রাখছি, সে কীভাবে আসবে, এখান থেকে কী ট্যুর প্ল্যান করবে, কোথায় কোথায় যাবে, কী দেখবে, এখানকার সাইট সিন আর কম খরচে কতটা ঘুরতে পারবে তারও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা। দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যারা অরুণাচল প্রদেশ ঘুরে গেছো তাদের স্মৃতিচারণ হবে, আর যারা ঘোরোনি তাদের মনে হয় খুব হেল্পফুল হবে আমার আজকের এই ভিডিওটা। ভারতের উত্তর পূর্বে সবচেয়ে বড় রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভার নিয়ে বসে আছে এই অরুণাচল প্রদেশ। সবুজ পাহাড়, নীল নদী, অরণ্য, হ্রদ, সমস্ত কিছু। আর সবার আগে যেটা বলতে হয়, অরুণাচল প্রদেশের প্রথম সূর্যকিরণ এসে পড়ে, তাই অরুণাচল প্রদেশকে উদিত সূর্যের দেশ বলা হয়। অরুণাচল কথাটি এসেছে সংস্কৃত শব্দ অরুণ অর্থাৎ সূর্য আর অচল মানে পাহাড়। এই দুটো মিলিয়ে অর্থ দাঁড়ায় ভোরের আলোয় উদ্ভাসিত পাহাড়ের দেশ। সরাইঘাট এক্সপ্রেস ঢুকে গেছে, আমার একটা নতুন যাত্রা শুরু। অরুণাচল প্রদেশ যাচ্ছি, 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস। ট্রেন নাম্বারটা কিন্তু খুব সুন্দর। এই ট্রেনে করে যাব আমরা গুয়াহাটি। কালকে দিনটা আমরা ওখানে পৌঁছে কামাখ্যা মন্দির দর্শন করবো। আমাদের ট্রেন যথারীতি সময় ছাড়লো। যেতে যেতে কয়েকটা কথা তোমাদের সাথে বলে নিই। অরুণাচল যেতে গেলে তোমাদের প্রথমেই আসতে হবে গুয়াহাটি বা তেজপুর। কলকাতা থেকে বিমান পথে তোমরা সরাসরি এই দুই জায়গাতেই আসতে পারো। আর যদি ট্রেনে আসতে চাও তাহলে এই পথে সবথেকে ভালো এবং জনপ্রিয় ট্রেন হলো সরাইঘাট এক্সপ্রেস। তাছাড়াও কলকাতা থেকে গুয়াহাটি আসার জন্য বেশ কিছু ট্রেন আছে, তার নাম্বার এবং ছাড়ার সময় আমি এখানে দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো ট্রেনের টিকিট কেটে নিতে পারো। গুয়াহাটি স্টেশনে নামতেই দেখবে স্টেশনের বাইরে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে তোমরা সহজেই গাড়ি ভাড়া করে নিতে পারো। সাধারণত ভাড়া পড়বে 4,500 থেকে 5,000 টাকা। তবে এগুলো কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়, তাই যাওয়ার আগে অবশ্যই ভালো করে গাড়ির ভাড়াটা জেনে নিও। প্রথম দিন গুয়াহাটিতে থেকে যাও, থেকে কামাখ্যা মাকে দর্শন করে পরের দিন বেরিয়ে পড়ো ভালুকবংয়ের উদ্দেশ্যে। আমি এখন কিন্তু আছি গুয়াহাটিতে। সকালবেলা ব্রেকফাস্ট করছি, গরম গরম লুচি আর তার সাথে আলু চচ্চড়ি। যদি কামাখ্যা মাকে পুজো দিতে আসো তাহলে সবাই বেশিরভাগ এই পল্টন বাজারেই থাকে। পল্টন বাজারে থাকার একটা বিশেষ সুবিধা হচ্ছে এখানে প্রচুর দোকানপাট আছে, হাতে কাছে সমস্ত কিছু পাবে। আর একটা আমি কালকে দেখলাম পুজো দিতে গিয়ে, মন্দিরের আশেপাশে কিন্তু প্রচুর হোটেল আছে। চাইলে তোমরা কিন্তু ওখানেও থাকতে পারো, তাহলে এখান থেকে যাতায়াতের ঝক্কিটা আর পোহাতে হবে না। কারণ এখান থেকে যাতায়াত করতে গেলে রাস্তায় কালকে দেখলাম বেশ জ্যাম রয়েছে। এখন দেখাচ্ছি পল্টন বাজারে কি কি পাবে তোমরা আর কি ধরনের হোটেল আছে। এই হচ্ছে পল্টন বাজার, বেশ জমজমার জায়গা। আর আমি দেখো কিছু হোটেলের ফোন নাম্বার দিয়ে রাখলাম, তোমরা চাইলে একটু যোগাযোগ করে নিও। একদম রাস্তার উপরে এই হোটেলগুলো, এখানে থাকলে এখান থেকে তোমরা সহজেই কামাখ্যা মাকে দর্শন করতে পারবে। সামনে থেকেই তোমরা বাস পেয়ে যাবে। এবারে আমাদের অরুণাচল প্রদেশের ট্যুর প্ল্যানটা একবার তোমাদের সাথে আলোচনা করে নিই। আমাদের অরুণাচল প্রদেশের যাত্রা শুরু হবে গুয়াহাটি থেকে। প্রথম দিন আমরা গুয়াহাটিতে এসে কামাখ্যা মাকে দর্শন করব, এখানেই আজকে থাকছি। দ্বিতীয় দিন আমরা গুয়াহাটি থেকে বেরিয়ে পড়ছি ভালুকবংয়ের উদ্দেশ্যে। 242 কিলোমিটারের যাত্রা, দীর্ঘ পথ। তৃতীয় দিন আমরা ভালুকবং থেকে বেরিয়ে পড়ছি দিরাংয়ের উদ্দেশ্যে। 140 কিলোমিটারের মতো এই রাস্তা। চতুর্থ দিন আমরা দিরাং থেকে যাচ্ছি তাওয়াং, 140 কিলোমিটারের মতো রাস্তা। পঞ্চম দিন আমরা তাওয়াংয়ে পৌঁছচ্ছি। তাওয়াংয়ে আমরা 2 দিন থাকবো। অষ্টম দিন আমরা চলে আসছি বোমডিলা। বোমডিলায় সেদিন রাত্রিবাস করব। পরের দিন আমরা বোমডিলা থেকে চলে আসছি গৌহাটিতে। এই রাস্তা কিন্তু 340 কিলোমিটার, প্রায় সময় লাগবে 10 ঘন্টার মতো। পুরো ট্যুর প্ল্যানটা বলে দিলাম, চলো তাহলে যাত্রা শুরু করা যাক। গুয়াহাটি থেকে দ্বিতীয় দিন আমরা খুব সকাল সকাল জলখাবার সেরে বেরিয়ে পড়লাম ভালুকবংয়ের উদ্দেশ্যে।
গৌহাটি থেকে অরুণাচল যাবার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে গৌহাটি শেরগাঁও বোমডিলা হয়ে সময় লাগবে তোমার এই রাস্তায় 7 থেকে 7.5 ঘন্টার মতো। আর একটা রাস্তা হচ্ছে গৌহাটি তেজপুর ভালুকপং হয়ে, এই রাস্তা ধরেই আমরা এখন যাচ্ছি। এই রাস্তায় তোমাদের সময় লাগবে 5 ঘন্টার মতো। অরুণাচল যেতে গেলে তোমরা ভালুকপং ছাড়াও শেরগাঁও বা বোমডিলাতেও থাকতে পারো। তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা জায়গা পছন্দ করে নিও। আজকে আমাদের গুয়াহাটি থেকে ভালুকপং যেতে সময় লাগবে প্রায় 5 থেকে 6 ঘন্টা। দূরত্ব হচ্ছে 240 কিলোমিটারের মতো। দীর্ঘ জার্নি, তাই চেষ্টা করবে খুব সকাল সকাল বেরিয়ে পড়ার। এই পথে তোমরা দেখতে পাবে নামেরি ন্যাশনাল পার্ক, কামিং রিভার, ব্রহ্মপুত্র রিভার ব্রিজ। ভালুকপং হচ্ছে অরুণাচল প্রদেশের প্রবেশদ্বার। অরুণাচল প্রদেশে ঢুকতে গেলে যেটা সবচেয়ে আগে দরকার, ইনার লাইন পারমিট। এই ইনার লাইন পারমিটের জন্য প্রয়োজন পড়বে তোমরা যতজন থাকবে প্রত্যেকের আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি। তোমরা এই আইএলপি অনলাইনেও করে নিতে পারো, তবে এই আইএলপির সর্বোচ্চ মেয়াদ 14 দিন পর্যন্ত। তবে আমি বলবো আইএলপি আগে থেকে করিয়ে নিয়ে আসাই ভালো, কারণ এখানে এসে তোমরা আইএলপি করাতে গেলে সময় নষ্ট হবে। আর আইএলপি করানোর জন্য পার হেড 500 টাকা করে পড়বে। আমরা এই মুহূর্তে অরুণাচল প্রদেশে ঢুকছি। আমাদের ইনার লাইন পারমিটের জন্য সমস্ত কিছু জমা দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে হয়ে গেল। এগুলো আগে থেকে অবশ্যই করিয়ে রেখো, নয়তো কিন্তু দেরি হবে। অরুণাচলে ঢুকছি, আসাম ছাড়লাম। এই বর্ডারের একদম একদম সম্মুখে দাঁড়িয়ে রয়েছি। গাড়ি আবার চলছে। ওয়েদার দারুণ সুন্দর, একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, খুব কমফোর্টেবল ওয়েদার। একদম সমতল রাস্তা, রাস্তা নিয়ে কোনো প্রবলেম নেই। বাড়ির বড়দের নিয়ে, বয়স্কদের নিয়ে একদম চলে আসতে পারো নিশ্চিন্তে। ভালুকপংয়ে পৌঁছে দেখলাম এখানে কিন্তু অনেক হোটেল রয়েছে। কালকে সকালবেলা তোমাদের কয়েকটা ভালো হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো। গুড মর্নিং, ভালুকপং থেকে বলছি। তোমাদের বলেছিলাম ভালুকপংয়ের ভালো হোটেলের একটা খোঁজ দেবো। দেখো এই হোটেলটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে যদিও ছিলাম না, কিন্তু ভালো লেগেছে এই হোটেলটা, তাই এর ফোন নাম্বারটা আমি দিলাম। তোমরা চাইলে এখানে যোগাযোগ করে নিতে পারো। 11:30 বাজে। আমরা ভালুকপং থেকে দিরাংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এখানে প্রচুর এই রাস্তায় সাইট সিন আছে, আর পলকে পলকে প্রচুর ঝর্ণা পাবো আমরা। রাস্তাটা অসাধারণ সুন্দর, পাশে বয়ে চলেছে কামিং নদী। ভালুকপং থেকে দিরাংয়ের দূরত্ব 130 কিলোমিটার। যেতে আমাদের ঘন্টা 4 মতো সময় লাগবে। এই পথে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য ধীরে ধীরে মনটাকে একেবারে ভরিয়ে দেবে। পাহাড়, ঘন সবুজ জঙ্গল, নদীর কলকল শব্দ, মনে হবে যেন প্রকৃতি নিজেই আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এই রাস্তাতেই চলতে চলতে আমরা দেখতে পাবো কামিং নদী, তার স্বচ্ছ জলের স্রোত আর পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া এক অসাধারণ দৃশ্য। প্রথমে তোমরা দেখে নেবে টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার, যেখানে শত শত প্রজাতির অর্কিড সংরক্ষণ করা আছে। প্রকৃতি আর গবেষণার এক সুন্দর মিলন এই জায়গা। আর ভালুকপং থেকে দিরাং যাবার পথে দেখে নিও এই দুর্গা মন্দির। অসাধারণ লাগবে এই মন্দিরে এসে। একটা ছোট কিন্তু ভীষণ শান্ত জায়গা, যেখানে দাঁড়ালে মনটা অজান্তেই এক ঐশ্বরিক চেতনায় ভরে ওঠে। আর এই দুর্গা মন্দিরের পাশেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, অবশ্যই দর্শন করুন। আরও একটা ঝর্ণা দেখা পেলাম, এটা আরও বড় ঝর্ণা। আর দাঁড়ালাম না, এমনি আমরা অলরেডি অনেকটা লেট হয়ে গেছি। এই যে আরেকটা ঝর্ণা, এটা ছোট, কি অসাধারণ সৌন্দর্য, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তার সাথে। আমরা এখন নেচিপুর টানেলের মধ্যে দিয়ে যাব। ডি আকৃতির এই টানেলটি 500 মিটারের দীর্ঘ। এই টানেল আমাদের ভ্রমণের দূরত্বকে 6 কিলোমিটার এবং সময় প্রায় 20 মিনিটের মতন কমিয়ে দিয়েছে। 2023 সালে 12ই সেপ্টেম্বর এই টানেলটি উদ্বোধন করা হয়। অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় 5700 ফুট উচ্চতায় এটি অবস্থিত। এই অঞ্চলটি ঘন কুয়াশা এবং ভূমিধসের প্রবণতা যুক্ত হওয়ায় টানেলটি সামরিক এবং বেসামরিক যানবাহনের জন্য একটি নিরাপদ এবং সব আবহাওয়ায় পথ সরবরাহ করে। এখন আমরা হ্যাঙ্গিং ব্রিজটা দেখতে এসেছি। নদীর ওপর দিয়ে ব্রিজটা এত সুন্দর লাগছে, কিন্তু অবস্থা খুব একটা ভালো নয় বলেই মনে হচ্ছে। তবুও লোক তো ছাড়া যায় না, যেতে তো হবেই। এই পথেই রয়েছে জামিনী হ্যাঙ্গিং ব্রিজ। নদীর উপর ঝুলন্ত এই ব্রিজ যা তোমার মন কাড়বেই। চারপাশে পাহাড় আর নিচে দিয়ে বয়ে যাওয়া জলরাশি, কি অসাধারণ জায়গাটা। সেই সঙ্গে দেখে নেবে নাগ মন্দির। পরের সাইট সিন হচ্ছে নাগ মন্দির। 76টা সিঁড়ি আছে, উঠতে হবে।
আমি এই মুহূর্তে রয়েছি অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার নাগ মন্দিরে। এই মন্দিরটি তার শান্ত পরিবেশ, প্রকৃতির সৌন্দর্য, আধ্যাত্মিক গুরুত্বের জন্য পরিচিত, যা ভক্তদের মনে শান্তি আনে ও মনোবাসনা পূরণ করে বলে বিশ্বাস করা হয়। যেখানে দাঁড়ালে মনটা অজান্তেই এক ঐশ্বরিক চেতনায় ভরে ওঠে। এছাড়াও রয়েছে টেঙ্গা হাট, টেঙ্গা ওয়ার মিউজিয়াম। এই দুটো আমাদের দেখা হয়নি, তবে তোমরা অবশ্যই কিন্তু যাবার পথে এগুলো দেখে নিও। 7টা বাজে আমরা এসে দিরাং পৌঁছালাম। আমি দিরাঙে এসেই দিরাং মার্কেটটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। আর সেই সঙ্গে এখানে দেখো, এখান থেকে যে শেয়ার গাড়িগুলো তোমরা পাবে তার ফোন নাম্বার রয়েছে। আর এই যে হোটেলটা দেখাচ্ছি, এই হোটেলটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এখানে তোমরা থাকতে পারো। আর এখান থেকে একটুখানি 10 মিনিটের মতো হাঁটলেই তোমরা দিরাং মনাস্ট্রি কিন্তু পায়ে হেঁটে ঘুরে নিতে পারবে। আমিও কালকে সকালেই যাব দিরাং মনাস্ট্রি ঘুরে দেখতে। আর দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ঘর, বেড রয়েছে, এই পাশে বেশ বসার সুন্দর ব্যবস্থা রয়েছে। আর ওইদিকে জানলার ভিউটা এখন দেখা যাচ্ছে না। যাই হোক, আজকে এই পর্যন্তই, কালকে সকালে দেখা হচ্ছে। এই দেখো, এই হোটেলটা একটু কম বাজেটের মধ্যে তোমরা পাবে। যারা বাজেট ফ্রেন্ডলি থাকার জায়গা খুঁজছো তাদের জন্য এটা ভালো অপশন হবে। গুড মর্নিং। 9:30 বাজে আমরা দিয়াং থেকে তাওয়াংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আজকে তাওয়াং যাওয়ার পথে আমরা অনেকগুলো সাইট সিন করব। অনেকটাই লেট হয়ে গেছে, ড্রাইভার দাদা বলছে। উচিত ছিল আমাদের 7টা থেকে 7:30টার মধ্যে বেরোনো, কিন্তু একটু দেরি তো হয়েই গেল। দেখা যাক কতদূর কি করা যায়। দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে আমরা পেলাম দিরাং মনাস্ট্রি, যার আর এক নাম থুপসুং ধারগে লিং মনাস্ট্রি। নামটি পরম পবিত্র দলাই লামা দিয়েছিলেন, যার অর্থ বুদ্ধের বাক শক্তির বিকাশের স্থান। এই মনাস্ট্রিতে গেস্ট হাউসের ব্যবস্থা আছে, তাই ভ্রমণার্থীরা চাইলে এখানে কিন্তু থাকতেও পারেন। এটি অবশ্যই অরুণাচল প্রদেশের সবচেয়ে সুন্দর মঠগুলির মধ্যে একটি। এই পথে তোমাদের পড়বে একটি উষ্ণ প্রস্রবণ, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর সেই সঙ্গে শান্তি ভ্যালি, এই দুটো দেখে নিও। কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছি সেলাপাসের দিকে। আমরা এই মুহূর্তে চলে এসেছি সেলাপাসে। প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, চারিদিকে বরফে ঢাকা পাহাড়, নীল আকাশ, নিস্তব্ধতার মধ্যে দাঁড়িয়ে থাকা এই সেলালেক। হাই অল্টিটিউড হওয়ার জন্য এখানে প্রচণ্ড ঠান্ডা থাকে, বিশেষ করে সকাল ও বিকেলের দিকে। তাই অবশ্যই পর্যাপ্ত উলের পোশাক, জ্যাকেট, গ্লাভস, টুপি এগুলো সঙ্গে রাখবে, না হলে কিন্তু ঠান্ডা সামলানো কঠিন হয়ে যাবে। এরপরে আমরা চলে এসেছি যশবন্ত সিং ওয়ার মেমোরিয়ালের সামনে। এই জায়গাটা শুধু একটা দর্শনীয় স্থান নয়, এটা ভারতীয় সেনাবাহিনীর সাহস এবং আত্মত্যাগের জীবন্ত স্মৃতি। এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছে যশবন্ত সিং রাওয়াতের স্মরণে, যিনি 1962 সালের ভারত চীন যুদ্ধের সময় এই তাওয়াং অঞ্চলের নুরেনাং সেক্টরে অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। প্রচণ্ড প্রতিকূলতার পরিস্থিতির মধ্যেও যশবন্ত সিং একাই দীর্ঘ সময় ধরে শত্রুপক্ষকে প্রতিরোধ করেছিলেন এবং শেষ পর্যন্ত দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেন। আজকে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে দেশের সীমানা শুধু মানচিত্রে নয়, সৈনিকদের রক্ত আর সাহসে রক্ষা পায়। এরপরে আমরা তাওয়াংয়ের হোটেলে চলে এলাম। তাওয়াংয়ে আমরা 2 দিন থাকবো। আমরা বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের লোকাল সাইট সিন করতে। প্রথমেই যাব তাওয়াং মনাস্ট্রি দেখতে। কালকে সারাদিন বৃষ্টি পেয়েছি, আজকে বেশ ওয়েদার ভালো। যা যা দেখবো তো সব কিছুই থাকছে আজকের ব্লগটায়, দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি তাওয়াং মনাস্ট্রির সামনে। এটি ভারতের বৃহত্তম একটি গুরুত্বপূর্ণ তিব্বতী বৌদ্ধ মঠ। তাওয়াংয়ে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত, 17 শতকে প্রতিষ্ঠিত। এর মধ্যে 65টি আবাসিক ভবন আছে, একটি লাইব্রেরি আছে যেখানে মূল্যবান ধর্মগ্রন্থ সংরক্ষিত আছে। এই মঠের ভিতরে বিশাল সোনালী বুদ্ধ মূর্তি রয়েছে। অনেকটা সময় নিয়ে ঘুরে ঘুরে দেখার মতো এই বৌদ্ধ মঠ। তাওয়াং মনাস্ট্রি দেখে এবার আমরা যাচ্ছি এখান থেকে খুব কাছে তাওয়াং বুদ্ধ পার্ক দেখতে।
এই পার্কের বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকার বিশাল আকার বুদ্ধদেবের মূর্তি। আমরা একদম তাওয়াংয়ের বুদ্ধ পার্কের সামনেই রয়েছি। বৌদ্ধ মূর্তি দেখা যাচ্ছে, কি অসাধারণ এই পরিবেশ। ভিতরে রয়েছে তারাদেবীর মূর্তি। এক অদ্ভুত মানসিক শান্তি মিলবে এই প্রার্থনা কক্ষে। আর এখান থেকে খুব সুন্দর করে তাওয়াংকে নতুনভাবে আবিষ্কার করা যায়। আমরা এই মুহূর্তে চলে এসেছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালের সামনে। 1962 সালে ভারত চীন যুদ্ধে আত্মত্যাগকারী 2000-এরও বেশি ভারতীয় সেনাকে স্মরণ করা হয়েছে। এটি একটি বিশাল স্তূপ, যা স্থানীয় বৌদ্ধ স্থাপত্য শৈলীতে তৈরি। বলা যায় এটি কেবলমাত্র স্মৃতিস্তম্ভ নয়, বরং ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব ও দেশের প্রতি তাদের অঙ্গীকারের এক জ্বলন্ত উদাহরণ। মর্নিং। তাওয়াং থেকে যাচ্ছি আমরা বোমলা পাস আর মাধুরী লেক দেখতে। তাওয়াং থেকে আমরা যে হোটেলে রয়েছে এখান থেকে এর ডিস্টেন্স 38 কিলোমিটার। যেতে কতক্ষণ দাদা সময় লাগবে? 1.5 ঘন্টার মতন সময় লাগবে আমাদের। কিন্তু আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যে গাড়ি করে ঘুরেছি, কদিন ঘুরেছি, সে গাড়ি করে কিন্তু এই পথে যাওয়া যায় না। তাই এখানে যেতে হলে লোকাল ট্যাক্সি নিয়ে যেতে হয়। এই জায়গাগুলোর জন্য পারমিট বাধ্যতামূলক। প্রথমটা হলো ইনার লাইন পারমিট ILP, আর দ্বিতীয়টা হলো বুমলা পারমিট। এই পারমিটের জন্য লোকাল ড্রাইভাররাই বানিয়ে দেবে, তাই সেসব নিয়ে কোনো চিন্তা নেই। তাওয়াংয়ের ট্যাক্সি স্ট্যান্ড, হোটেল বা লোকাল ট্যুর অপারেটরের মাধ্যমে বুক করলেই হবে। তোমরা যেদিন যাবে সেদিনই গাড়ি বুক করে নিও, কারণ পারমিট বানাতে কিছুটা সময় লাগে। এই গাড়ির জন্য মোটামুটি তোমাদের ভাড়া পড়বে 5 থেকে 5,500 টাকার মধ্যে। একটা কথা বলতেই হয়, পারমিট ছাড়া কিন্তু চেকপোস্টে পার হওয়া সম্ভব নয়, তাই নিজের গাড়ি নিয়ে এখানে কোনোভাবেই যেতে পারবে না। লোকাল ট্যাক্সির মাধ্যমেই কিন্তু এই রাস্তা যেতে হবে। আমরা এসে গেলাম মাধুরী লেক, নামছি। আমরা 8:30 জার্নি স্টার্ট করেছি, এখন 10টা বাজে। আমরা মাধুরী লেকে চলে এসেছি। এখন আমি দাঁড়িয়ে আছি এক অপরূপ সৌন্দর্যের মাঝে। সামনেই রয়েছে মাধুরী লেক। এই লেকের আসল নাম আগেই বলেছি, সঙ্গীতসর লেক, কিন্তু আমরা সবাই একে মাধুরী লেক বলেই চিনি। তার পিছনে একটা আকর্ষণীয় ঘটনা আছে। এখানে হিন্দি ছবি কোয়েলার বিখ্যাত গানের শুটিং হয়েছিল, আর তাতে অভিনয় করেছিলেন আমাদের সবার প্রিয় নায়িকা মাধুরী দীক্ষিত। এই কারণেই ভ্রমণার্থীদের কাছে এটা আরও বেশি পরিচিতি পেয়েছে মাধুরী লেক নামে। এই লেকটি তৈরির পেছনে কিন্তু একটা প্রাকৃতিক কারণ আছে। একটা বড় ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের ফলে পাহাড় থেকে পাথর, মাটি, গাছের গুঁড়ি পড়ে এই হ্রদটা তৈরি হয়। শুধু চোখের নয়, এক মনেরও গভীর প্রশান্তি নিয়ে আসে এই মাধুরী লেক। আমরা মাধুরী লেক দেখলাম, দেখে এবার যাচ্ছি বোমলা পাস। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বুমলা পাসে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফুট উচ্চতায় অবস্থিত ভারত চীন সীমান্তের একেবারে কাছে। এই জায়গাটি 1962 সালের ভারত চীন যুদ্ধের সাক্ষী এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচণ্ড ঠান্ডা, তীব্র বাতাস আর এই প্রতিকূল পরিবেশের মধ্যেই আমাদের ভারতীয় সেনারা দিন রাত সীমান্ত রক্ষা করে চলেছেন। তাদের জন্যই আমরা নিশ্চিন্তে থাকতে পারি। একজন দেশবাসী হিসেবে এটা আমাদের গর্ব। উচ্চতার কারণে এখানে শ্বাসকষ্ট কিন্তু হতে পারে, তাই কারো সমস্যা হলে অবশ্যই সঙ্গে সঙ্গে নিচে নামতে হবে। তবে অক্সিজেনের সিলিন্ডার রাখা কিন্তু খুবই জরুরি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এটা অত্যন্ত সেন্সিটিভ এলাকা, তাই বাইরে থেকে ফটোগ্রাফি এখানে অ্যালাউড নয়। এজন্য আমরা ছবি তুলতে খুব একটা পারিনি বা ভিডিওগ্রাফি করতে পারিনি। তবে ভিতরে ঢুকলে সেনাবাহিনীর পক্ষ থেকে ফটো তোলার ব্যবস্থা আছে, সেটা তোমরা অবশ্যই তুলতে পারো। এই জায়গা শুধু ভ্রমণ নয়, এটা আমাদের ইতিহাস, আমাদের দেশের নিরাপত্তার অনুভূতি। ভেতরটায় গেলাম, ভেতরে একদম বর্ডারের সামনে, কিন্তু সেখানে কোনো ছবি তুলতে দেওয়া হচ্ছে না। সামনেটা এসে আমরা ছবি তুলতে পারবো। আর আমাদের ভারতীয় জওয়ান বললেন যে 1962 সালে 20 অগস্ট যে যুদ্ধ হয়েছিল এবং যে আমাদের ভারতীয় সেনারা তাতে যে আত্মত্যাগ করেছিলেন, তারা যে শহীদ হয়েছিলেন, সেই সমস্ত কিছু জানলাম। গর্বে মন ভরে উঠছিল।
বুমলা পাস থেকে ফেরার পথে আমরা পিটিসোর লেক দেখলাম। অসাধারণ সুন্দর এই লেকটা, চারপাশের পাহাড়, শান্ত নীল জল, নিস্তব্ধ পরিবেশ। বেশ কিছুক্ষণ আমরা থাকলাম। প্রকৃতির এই রূপকে উপেক্ষা করা অসম্ভব। বারোটা বাজে আমরা বেরিয়ে পড়লাম তাওয়াং থেকে বোমডিলার জন্য। যেতে প্রায় 5 ঘন্টার উপর সময় লাগবে। দেখা যাক কখন গিয়ে আমরা পৌঁছাই। আজকে আমরা এই পথে দেখব নুরেনাং ওয়াটারফলস বা জাং ওয়াটারফলস। এই ওয়াটারফলস এই রাজ্যের সবথেকে সুন্দর জলপ্রপাতগুলোর মধ্যে একটা। এখানে প্রবেশের জন্য এন্ট্রি ফি লাগলো 40 টাকা করে। ওই যে দেখা যাচ্ছে, দেখো নুরেনাং ওয়াটারফলস। এরকমভাবে বিচ দিয়ে কিছুটা দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। মা হেঁটে আসছে অনেকটা দূরে, কিন্তু অনেকগুলো সিঁড়ি আমাদের নামতে হবে। আহা, কি অসাধারণ সৌন্দর্য! রামধনু দেখা যাচ্ছে। এ যেন মনে হচ্ছে আমি স্বর্গে চলে এসেছি। নুরেনাং জলপ্রপাত দেখে এবার আমরা আবার বেরিয়ে পড়লাম। শুরু হলো আমাদের পরের যাত্রা। এবার আমরা যাচ্ছি সেলা টানেলের দিকে, যেটা অরুণাচল প্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং আধুনিক টানেল। এই যে সেলা টানেল, এখন আমরা এই টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। সেলা পাস প্রায় 13,700 ফুট উচ্চতায় অবস্থিত। চারপাশে বরফে ঢাকা পাহাড়, তীব্র ঠান্ডা আর হিমালয়ের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। এই পথ প্রতিকূল পরিবেশের মধ্যেও যোগাযোগ ব্যবস্থা রক্ষা করে চলেছে। তার পেছনে রয়েছে আমাদের দেশের অদম্য পরিশ্রম এবং পরিকল্পনা। প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়েও যোগাযোগ ব্যবস্থাকে অক্ষুণ্ণ রেখেছে এই টানেল। অবশেষে বোমডিলাতে এসে পৌঁছালাম। এখন প্রায় বাজে 8:30 হবে। তো এখন রুমে এসেছি। বেশ ঠান্ডা, কিছুক্ষণ একটু রেস্ট নেব, ডিনার করব। কালকে সকালবেলায় আবার বেরিয়ে যাব বোমডিলা মনাস্ট্রি দেখে একদম সোজা গৌহাটি স্টেশন। আমি আজকে বোমডিলা থেকে যাচ্ছি বোমডিলা মনাস্ট্রি দেখতে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর বোমডিলায় কিন্তু বেশ ঠান্ডা রয়েছে সকালবেলা। একদম দারুণ সুন্দর একটা মনাস্ট্রি দেখে নিয়ে আজকে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে রয়েছি বোমডিলা মনাস্ট্রিতে। বোমডিলার অন্যতম মুখ্য আকর্ষণ হচ্ছে এই মনাস্ট্রি। 1965 সালে প্রতিষ্ঠিত এই মনাস্ট্রি। একটা বৌদ্ধ মূর্তি আছে। তাছাড়া প্রাকৃতিক সৌন্দর্যকে তো নতুন করে বলার কিচ্ছু নেই। অসাধারণ পরিবেশে এই মনাস্ট্রি, সত্যি মন জুড়িয়ে যাবে। আজকে সকাল সকাল এসেছি। এখান থেকে এবার আমরা একদম আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। গৌহাটি স্টেশন যাব, দীর্ঘ পথ। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর সবাই খুব ভালো থেকো।